2 দিন আগে। তখন আমার অফিস বন্ধ হয়ে যাচ্ছে, আনফরচুনেটলি তখন আমি দেশে ছিলাম না, আমি তখন ছিলাম ইন্ডিয়াতে। আমি ইন্ডিয়া থেকে খবর পাই যে ও মারা গেছে। মানে আমি যদি দেশে থাকতাম তাহলে অবশ্যই তার জানাজা অ্যাটেন্ড করতাম। নর্মালি আমি চেষ্টা করি, আমার একটা নার্স মারা গেল আমি যাবো না কেন। তো ওইদিকে নেক্সট যেদিন প্রোগ্রাম হবে তার কবর জিয়ারত করতে যাবো। তো ওর যখন মারা গেল খুব কষ্ট হয়েছে, তো অনেস্ট একটা ভদ্রলোক মানুষ, খুবই সহজ সরল ভদ্রলোক মানুষ মারা গেল। তো আমি গত পরশু আমি যখন মালয়েশিয়াতে বক্তব্য দিব, তারা বইয়ের আগে দিয়ে আমার কাছে আমার অফিস থেকে মেসেজ গেছে, আমাদের ইন্স্যুরেন্সগুলো আপনারা হয়তো অনেকেই জানেন, না জানলে একটু জাস্ট বলে, ইন্স্যুরেন্সগুলো সবসময় আমরা যখন পলিসি পাই কারো থেকে এটাকে আমরা আবার রিইন্স্যুরেন্স করে ফেলি। এটা রিইন্স্যুরেন্স করতে হবে, এটা প্রত্যেকটা কোম্পানি করে। তো রিইন্স্যুরেন্স কোম্পানি যার সাথে যত বড় কোম্পানির সাথে চুক্তি আছে, ভালো কোম্পানি, তার ক্লেমটা পাইতে খুব সুবিধা। আমরা যার সাথে করছি সেটা হলো একটা ল্যাটিন আমেরিকার একটা কোম্পানি, সেটা ম্যানেজ, এটা আবার জোনাল অফিসের এই বেলটা নিয়ন্ত্রণ করে তারা সিঙ্গাপুর থেকে। তো আমি মানুষের বক্তব্য দিয়ে মানে 15-20 মিনিট আগে আমার কাছে মেসেজ আসছে যে ক্লেমটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমার এত ভালো লাগলো, আমি যে বক্তব্য যতটা বলছি, আমরা দেখা গেছে তার ফ্যামিলিকে আমি যেদিনে অফিস করবো এখন সময় আমি তার ফ্যামিলিকে ডাকে এই 16 লাখ টাকা আমি দিয়ে দেবো। 16 লাখ টাকা ক্লেমটা পাস হয়েছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা যারা কাজ করি তারাও এই ক্লেমগুলো বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কাভারেজ আছে, বিকজ অফ ও আজকে মারা গেছে, আমার একটা ভাই মারা গেছে, কালকে তো আমি মারা যেতে পারি। এই জন্য আমি চেষ্টা করি যে আমি যদি ওই ক্লেমটা দ্রুত দিতে পারি, আমার বিশ্বাস আমার মৃত্যুর পরও আমার ক্লেমটা যেন আমার কোম্পানির লোকজনরা তাড়াতাড়ি হ্যান্ডেল করে। এটা আমি মনে করি, কারণ পৃথিবীটা এমনই গিভ অ্যান্ড টেক। আপনি যেটা করবেন টিপ ফর টেক, আপনি যেটা করবেন সেটাই পাবেন। আপনি যদি ভালো কাজটা করে দেন, আপনার লোকজন আপনার অবর্তমানে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, এটা আমি মনে করি। এই জন্য আমি যেটা বলবো সেটা দেখি আমরা আমাদের লোকজনকে আমরা এই প্রত্যেকটা লোকের আমাদের কাভারেজ আছে, এবং আপনারা শুনলে অনেক অবাক হবেন, বাংলাদেশের 36টা কোম্পানির মধ্যে হাতে গোনা 3-4টা কোম্পানি ছাড়া আর অন্য কোনো কোম্পানিতে কোনো ফিল্ড ফোর্সের কোনো লাইফ ইন্স্যুরেন্স কোনো কাভারেজই নেই। এটা হলো দুঃখজনক। এটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা নিয়ে আমরা চাচ্ছি যে আমরা যারা কাজ করবো ইন্স্যুরেন্সে তাদের কেন কাভারেজ থাকবে না, তাদের কেন গ্রুপ ইন্স্যুরেন্স থাকবে না, তারা মারা গেলে কেন টাকা পাবে না, বা তারা অসুস্থ হলে কেন টাকা পাবে না। এটা আমাদের একটা আন্দোলন অনেক দিন থেকে। আমার বিশ্বাস এটা একটা সময় করে আশা করি এবং আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আলফা সম্বন্ধে যদি কোথাও কোনো আপনাদের কোনো অভিযোগ পান, কোনো কমপ্লেইন, আমি সবসময় বলি যে আপনারা পারলে সরাসরি আমাদের হটলাইন নাম্বার প্রত্যেকটা অনলাইনে ঢুকলেও পাবেন। আপনারা শুধু আমাদেরকে একটা কমপ্লেইন বক্সে বা একটা কমপ্লেইন শুধু দিয়ে রাখবেন বা একটা ইনফর্ম করে রাখবেন, আমি কথা দিচ্ছি এটার সাথে সাথে অ্যাকশন আমি এটা মন থেকে বিশ্বাস করি। আলফা লাইফ নিয়ে সিনেমিনি খেলার কোনো সুযোগ অন্তত আলফা লাইফে নেই বা পাবে না, কারণ ওইভাবেই আমরা রেডি করে রাখছি, এইভাবেই আমরা রাখছে আলফা লাইফ সম্পর্কে শুধু আপনি পজিটিভ পাবেন এবং ভালো কিছুই পাবেন। এটাই হলো আলফা লাইফের বৈশিষ্ট্য। আলফা লাইফ এইভাবে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এবার আসে আমাদের ফিল্ড ফোর্সদের অবস্থা। একটু আগে আমাদের আরিফি বলছি যে 1 কোটি টাকা ব্যবসা, যেটা মনে সে ভুল বলে ফেলছে, বুঝতে পারেন আমি যতটুকু তাকে 1 কোটি টাকা নিয়ে আমি কাজ করি নাই, কাজ করি আজকে দিনে, আজকে এই মাসে। তো আমি যেটা বলবো সেটা হলো কি 1 মাসে 1 কোটি টাকা লাগবে। কোন মাসে? এই মাসে চাচ্ছি আমি, এই মাসে করে দিবি। 4জন ডান্সার বলেন এই মাসে না হলে তো আজকে পোষাবে না। আমার আপনি এই ফ্রুটস খাওয়াবে না, আমাকে আপনার ফ্রুটস দিয়ে রাত্রিরা খাইনি, খাবো না, বিকজ অফ এতগুলো গেস্ট থেকে আমি খাবো, এটা কেমন কথা? এটা তো হইতে পারে না, এটা তো খাবো না। একটা না, সেটা একসাথে খাবো সেদিকে। আর 2 নম্বর হলো যে আপনারা আমাকে একটু পরে হয়তো লাঞ্চ করাবেন, লাঞ্চ করবো, এটা আমার হবে না। আমি লাঞ্চ খাই, আমি শুধু একটা জিনিস খাই, সেটা হলো বিজনেস। এখন এই মাসে 1 কোটি হবে কিনা সেটা মনে থাকে আমাদের। ইপিএস করে মাত্র 8টা কিস্তি জমা করে 8 দোকানে মাত্র 16,000 টাকা। এর মধ্যে বিকালবেলা আপনার বন্ধুদের সাথে ঢাকা ফোন কেনার জন্য বাসা থেকে রওনা হয়, যে একটা ফোন আছে এটা সেলস করে অন্য একটা ফোন নিবে। এর মাঝখানে রাইনার্দি যাওয়ার পথে বাইক এবং মাইক্রো দুইটা একসাথে সংঘর্ষ হয়। তো সংঘর্ষ হওয়ার পরে আমি এবং রিফাত আমার ইউনিট ম্যানেজার আমরা কোন কাজের জন্য জানি যাচ্ছিলাম, তখন সাথে সাথে তার ফোনে একটা কল আসে যে রাজন মারা গেছে। মানে এটা শোনার পর সাথে সাথে যেমন আমি একদম স্তব্ধ হয়ে গেছি যে কি বলে আসলে এইগুলা। মাত্র বয়স 24 বছর, একদম আপনারা যদি তার ছবি দেখেন, ফেসবুকে দেখেন, মানে আপনারা কেউ আসলে এখনো বিলিভ করবেন না, আমি নিজে এখনো বিলিভ করতে পারি না।
তা আসলে তখন আফসোস করতেছিলাম যে সে যদি একটা শিক্ষা বিমা করে রাখতো 15 লক্ষ টাকা, তাহলে তার বাচ্চাটা, তার কিন্তু একটা ছোট বাচ্চা আছে, যে তার বাচ্চাটা আজকে প্রতি মাসে 15,000 করে মাসিক ভাতা পেত। কিন্তু ছোট্ট একটা ডিসিশন ভুল নেওয়ার কারণে, কারণ আলহামদুলিল্লাহ এর কাছে পর্যাপ্ত পরিমাণে আছে, কিন্তু তারপরেও যখন এক্সট্রা একটা সাপোর্ট পেত, এই সাপোর্টটা কিন্তু তার পুরোটা পরিবার টানা 15 বছর কিন্তু পেয়ে যেত সাপোর্টটা, এবং তার বাচ্চা এবং তার ওয়াইফকে কিন্তু আর কখনো চিন্তা ভাবনা করতে হতো না। তো যাক, আমি এখানে যে গ্রাহকগুলো আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আপনাদের যতটুকু লিমিট আছে ওই লিমিট অনুযায়ী কি করেন, ইনশাআল্লাহ আপনারা পলিসি করেন। তো সরাসরি আমরা আজকে গ্রাহক এবং আমাদের এমডি স্যারের মাধ্যমে একটা $1,13,000 1,13,400 আসসালামু আলাইকুম ভাই। যাক, ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে। আর টাকাটা হচ্ছে আমাদের বিএফ চ্যানেলের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে চলে যায়। আপনারা এখানে যে ব্যক্তিগুলো আছে ইনশাআল্লাহ শেষ করেন, বুঝে শুনে পলিসিগুলো করবেন, এবং পলিসির কিছু নিয়ম কানুনগুলো আছে এগুলো করে যাবেন। শেষ করে ফেলেন, আর লাগবে না। সব ভিডিও করে অনেক প্রতিনিধি আসছে আমাকে দেখার জন্য, দেখেছেও, আবার খাবার টাবার যেটা তাদের আনার মতো তারা এনেছে, ফল ফ্রুট চলে গেছে। কিন্তু এই নোমান প্রতি দুপুর বেলায় আমাকে কিন্তু লাঞ্চও করাইছে, খাবারও এনে দিছে। কেন? কারণ অসুস্থ, আমি একজন গ্রাহক। তো আলফা নট অনলি টাকা দে, দুপুরে খাবারের ব্যবস্থা করো, তুমি ওখানে। আসলে বিষয়টা কি আলফা এরকম না, কারণ আলফার সার্ভিসটার জন্য স্যার ওইভাবে ছেলেদেরকে তৈরি করেছেন যে তোমরা তোমাদের রিজিকের ব্যবস্থা এখানে আছে, তুমি সি পিপল, লোকজনকে দেখো, তাদের পলিসিগুলোর কি অবস্থা, তাদের প্রবলেমগুলো সলভ করো, এবং তাদেরকে তুমি সার্ভিস দাও, বিনিময়ে তুমি তোমার অবস্থান থেকে তৈরি করে নাও। ধন্যবাদ সবাইকে, আপনার সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। কাজ করে মধ্যে তার মধ্যে নরসিংদী আমাদের একটা ইউনিট, এটা নিঃসন্দেহে বলতে হবে এখানে আমরা খুব ভালো করতেছি, এটা অস্বীকার করার কোনো জোর নেই, আমরা ভালো করতেছি। বাট আমি যেটা বলবো, ইন্স্যুরেন্স সম্বন্ধে সবার একটা নেগেটিভ ধারণা আছে, এটা মানে আমরা বিশেষ করে যারা গ্রাহক তারা আমরা খুব ভালো জানি, এটা হলো সবচেয়ে বড় সত্যি কথা। প্রবলেমটা হলো আপনাদেরকে একটু আমার কথাটা একটু যদি মনোযোগ সহকারে শুনে তাহলে বুঝতে পারবেন। ইন্স্যুরেন্সের মূল প্রবলেমটা হলো কয়েকটা, তার মধ্যে প্রথম প্রবলেমটা হলো ফিল্ড ফোর্স, একদম প্রথম প্রবলেম ফিল্ড ফোর্স। বিকজ অফ পলিসিওনার থেকে টাকা এনে তারা টাকাটা ডিউ টাইমে জমা দিচ্ছে না, বা ওই কোম্পানিগুলো তারা অনলাইন ব্যাংকিংয়ে বা ব্যাংকিং সিস্টেমটা ওভাবে স্মার্টলি করতে পারে না বা করতেছে না। এসব কারণগুলি নিয়ে যখন পলিসিটা কন্টিনিউ করে না, তখন আসলে পলিসিওনাররা টাকা পাচ্ছে না, এটা একটা বড় সমস্যা। তেমনিভাবে ধরেন অনলাইনের একটা ব্যাপার আছে, অনেক কোম্পানি অনলাইন করতে পারে না, এটা একটা কারণ আছে। এগুলোর কারণে মার্কেটে আমাদের একটা বদনাম আছে। আবার দুই একটা কোম্পানিতে মানে খুব প্রবলেম করতেছে না, তাও না, দুই একটা কোম্পানি সব ঠিকঠাক থাকার পরেও টাকা পয়সা দিতে একটু লেট হচ্ছে। আপনাদের শুনলে তো ভালো লাগবে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি খুবই স্মার্ট এবং স্ট্রংলি এটা হাত দিচ্ছে। এবং কিছুদিন আগে আমাদের সাথে একটা প্রোগ্রামে উনি ডিরেক্ট বলছে যে কি, যদি কোনো কোম্পানি টাকা না দেয় তাহলে আপনারা ওই কোম্পানির ডাইরেক্টরদের পার্সোনাল অ্যাসেট বিক্রি করেও টাকা দেওয়ার ব্যবস্থা করবেন, এটা আইডিয়াকে নির্দেশনা। এবং আমার বিশ্বাস ও ছিল ইন্স্যুরেন্স সম্পর্কে এই দুর্নামটা গুছায় উঠবে, আমার বিশ্বাস। কারণ এটা প্রধানমন্ত্রী খুবই সিরিয়াসলি এই ভূমিকাটা পালন করতেছে, খুবই সিরিয়াসলি। তো আমার মনে হচ্ছে এটা এই সমস্যা বেশি দিন থাকবে না। তার মধ্যে আরো একটা কারণ আছে, সেটা আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন, সেটা ইন্স্যুরেন্স সেক্টরে আমাদের ভালো লেভেল লোকজনগুলো কাজ করতে আসতেছে না, এটা একটা বড় প্রবলেম। তবে রিসেন্টলি এখন কিন্তু শুরু হচ্ছে হাই লেভেলের স্টুডেন্ট, মানে ভালো শিক্ষিত ছেলে মেয়েগুলো কাজ করে। এবং আজকে যারা আছেন আমাদের বিশেষ করে গ্রাহকরা আছেন, আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, আপনারা পারলে আপনাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে
এদেরকে আমাদের সাথে ইনক্লুড করে দেখতে পারেন আলফা কেমন। তেমনিভাবে আপনাদের বিশেষ করে আপনাদের যদি আমি আবারও বলতেছি যারা শিক্ষিত লেভেলটা এই লেভেলে এসে ভালো করতেছে, ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের মধ্যে আপনারা জানেন সবাই 36টা কোম্পানি আছে। তো সব জায়গায় ভালো খারাপ তো আছে। আপনারা একটা ভালো কোম্পানি যদি সে কাজ করতে পারে তাহলে সে অবশ্যই ভালো করে। যেমন আমি যখন স্টুডেন্ট তখন আমি কাজ শুরু করি, আপনারা হয়তো অনেকে জানেন বাংলাদেশে একমাত্র বিদেশি কোম্পানি আমেরিকান একটা কোম্পানি ছিল, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। আমি ভালো কোম্পানিতে কাজ করার কারণে আমার অভিজ্ঞতা ভালোটাই আসছে, খারাপটা আমি পাইনি। এটাই হলো সত্যি কথা। ভালো কোম্পানিতে থাকলে ভালো কিছুই হবে। এবং নিঃসন্দেহে বলতে পারি আমি টুকটাক যেটা শিখতে পারছি, আমি যতটুকু ইনস্টিটিউশনে খুব সামান্যতম যেটা শিখছি সেটাও ওখান থেকে আমার এডুকেশনটা নেব। এবং বিশেষ করে যারা শিক্ষিত ছেলেমেয়েরা আসতেছে তারা তারা ভালো করতেছে। আমি একটু আমার সম্পর্কে বলি তাহলে আপনারা ক্লিয়ার হবেন। আমি আমার BBA করছি মার্কেটিং, এটা হলো আমার মূলত বেসিক এডুকেশন। আমি স্টুডেন্ট লাইফ থেকে আমি যখন গ্রাজুয়েশন শেষ করি তখন থেকে আমি ইনস্যুরেন্সে কাজ করি। এবং এটা করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হলো সেটা হলো কি বাংলাদেশে এখন তো আপনাদের ইনস্যুরেন্স সেক্টরটা অনেক ভালো। এখন থেকে 24-25 বছর আগের কথা বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার ফাদার একজন বাংলাদেশের রেলওয়ে সরকারি কর্মকর্তা, উনি আমাকে বললো যে কি তুমি তো ভালো স্টুডেন্ট, তুমি আর কোনো কাজ পাও না, তুমি ইনস্যুরেন্সে কাজ করতে আসতেছো। আমি এটা আপনাদেরকে 25 বছর আগের কথা বলতেছি। আমার বড় ভাই তখন একটা কলেজের প্রফেসর, উনি আমাকে বললো যে কি তোর কি মাথা নষ্ট নাকি, ইনস্যুরেন্সে কেন কাজ করবি? আমার ইমিডিয়েটলি ছোট বোন, আমার খুব ভালো ফ্রেন্ড, আমার ইমিডিয়েটলি ছোট বোন, সে আমাকে বললো যে ভাইয়া তুই এক কাজ কর, একটু ধৈর্য ধরে তো অস্থির তুই যখন মাস্টার্স কমপ্লিট করলে তুই কিন্তু একটা ভালো চাকরি পাবি, আসিস। কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো যে এখানে টাকা পয়সা আছে বা কথা শুনে আমার ভালো লাগবে। আজকে মানে সৌরভের মুখে কথাটা বলছে যে টিচার যদি এই এডুকেশন নিয়ে কাজ করতে পারে, আমার অবস্থা সেম হয়েছে। আমি যখন গেছি তখন ওখানকার একটা ট্রান্সফার যার আন্ডারে আমি কাজ শুরু করি, উনি কোভিডে 2020 সালে মারা গেছেন, আমরা ওনাকে ব্যস্ত নসিব করি। উনি আমাকে বললো যে কি আমি তখন একটু বুঝতে পারছি ইয়াং, খুবই শুধু ইয়াং না, অনেক ইয়াং, 22-23 বছর আমার যুবক। আমি বললাম যে কি ইনফ্লুয়েন্সে কাজ করবো, মানে এটা ভাবা কি যে উনি বললো যে কি মানে উনি ওনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা বললো যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স। শুধু ওনার এই কথাটা শুনেই আমি ওই দিন কাজ করা শুরু করি। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমার ফ্যামিলি যখন আমাকে ব্যাটো দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে না এটা আমি কাজ করতে পারবো। এবং আপনাদের শুনলে ভালো লাগবে, মানে 1 বছর পরে এসে আমার ফাদার, আমার বড় ভাই, আমার বোন, ওরা বলতে বাধ্য হয়েছে যে না তোমার ডিসিশনটা রাইট ছিল, তুমি ভালো কাজ করছো। ইনস্যুরেন্স সেক্টরটা হয় কি আপনি ভালো ভালো লেভেলে কাজ করতে গেলে আপনি বিপদগামী হওয়ার কোনো সুযোগ নেই। হয় কি 2-1 যারা প্রবলেম তারা নিজেরাই প্রবলেমটা করতেছে, এটাই হচ্ছে ইনস্যুরেন্স সেক্টরটা সম্ভাবনা। একসময় আমিও ধরেন অনেক ইচ্ছে ছিল বিদেশ যাবো বা এটা সেটা করবো, বাট একসময় আমার খুব মনে হচ্ছিল আমি যদি পারি এবার ইউরোপ যেতে পারতাম, জীবনে মানে ফ্যামিলির হয়তো বা আর্থিক এটা গুছাতে পারতাম। তো বা আমেরিকা তো চিন্তাই করা যায় না, আপনাদের শুনলে ভালো লাগবে। আমার বয়স যখন 24, তখন আমি প্রথমে আমেরিকাতে যাই এই কোম্পানি প্রোগ্রামে। আমেরিকা থাকার মতো মেন্টালিটি আসে না ডিউ টু একটা কারণ, সেটা হলো আপনার মানে এখানে টাকা ইনকাম হচ্ছে এই জন্য। এবং আরেকটা শুনলে আপনারা অনেকে অবাক হবেন, আমি আপনার মনে হয় যে জানছেন কে জানি না, আমি আজকে সকালে আসছি কিন্তু মালয়েশিয়া থেকে। আজকে সকাল 6টায় আমি বাসায় ঢুকছি, বাসায় ঢুকে 2 ঘন্টা ঘুমাইছি। তো ঘুমায় আবার বেরিয়ে গেছি, ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। আসে 2,500 আমার একটা প্রোগ্রাম ছিল, ওখানে 10টায় একটা প্রোগ্রাম ছিল, ওইটা 10টা 10-এ ঢুকছি ওই প্রোগ্রামটা। ওইটা শেষ করে আপনাদের এখানে আসতে, আপনাদেরটা শেষ করে আমি আবার ইনশাল্লাহ আজকে ঢাকায় চলে যাবো। রাত্রে ঘুমাই, ইনশাল্লাহ কালকে ভোরে আবার 6টা বাজে উঠে ফেনি চলে যাবো। তো আমি এটা মানুষ কথা বলছিলাম যে সেটা হলো যে অনেকেই শুনছে অবাক হয়, সেটা হলো কি আমি যখন 24 বছর একবার আমেরিকা যাই, তো ওই আমি মাল্টিপল ভিসা ভাই আমি 2-3 বার গেছি, তখন 5 বছর মধ্যে আমার 3 বার যাওয়া হয়েছে। তো আপনারা জানেন মনে যখন একবার ভিসা আমাদের কোনো ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনার ইচ্ছে করলে আমাদের সাথে ইনক্লুড করতে পারেন। আমি এতটুকু আশ্বাস দিতে পারি আপনাদেরকে, আপনাদের কোনো ছেলে মেয়ে বিপদগামী হবে না, নরসিংদীর কেউ বিপদগামী হবে না। এবং আপনাদেরকে আরেকটা বলি, সেটা হলো আমার অস্ট্রেলিয়াতে আপনাদের নরসিংদীতে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড আছে, সে এখন অস্ট্রেলিয়াতে থাকে। আমি তার বাড়িতে উঠি, অস্ট্রেলিয়া গেলে তার সাথে দেখা হয়। গত কয়েকদিন আগে আসছে, তার বাবা মারা গেল। কালকে আমি রাত্রেবেলা মালয়েশিয়া থেকে মালয়েশিয়া এয়ারপোর্টে তাকে আমি বলতেছি আর কালকে তোমার এলাকায় যাচ্ছি, হাসতেছে। তো আমি থাকলে ভালোই হতো না, আমি বললাম হ্যাঁ তুমি থাকলে তো ভালোই লাগছে। তো এই আর কি।
তো অস্ট্রেলিয়াতে গেলে নর্মালি আমি তার সাথে দেখা হবে বা হয় এই আর কি আমার নর্মালি নিয়ম। আপনাদের যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো যে আমি খুব উচ্ছ্বাসিত বিকজ অফ এটা একটু আগে আমাদের সেলস ম্যানেজার আরিফ বলছিল খুব সুন্দর কথা যে সিরাজ অনেক বড় বড় কথা বলে না, সে অনেক বড় বড় লিডার। আমার পাশাপাশি সিরাজের সাথে তারা আছে সৌরভ, তারপরে আমাদের পুরস্কার এবং মন্দ কাজের জন্য তিরস্কার, অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে যে বিষয়টা আছে, আমরা যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তো দেখেন উনি কিন্তু ভালো কাজের জন্য আমাদের জন্য পুরস্কার রেখেছে এবং মন্দ কাজের জন্য তিরস্কার রেখেছে। ঠিক এরকম ওই প্রফেশনের ক্ষেত্রে ভালো কাজের জন্য পুরস্কার আছে কিনা, মন্দ কাজের জন্য তিরস্কার আছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে ফ্যামিলি। আমরা এখানে সবাই ফ্যামিলি বিলং করি। পরিবার হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংগঠন। আপনি এমন কোনো প্রফেশনে যাওয়া যাবে না বা এমন কোনো কাজ করা যাবে না যেটা পরিবারের পরবর্তী সময় সুনাম ক্ষুণ্ণ হতে পারে, এরকম কোনো কাজে যাওয়া যাবে না। ইনকাম আর অনেক প্রফেশনে আছে, অনেক কাজে আছে, তাই বলে আমরা সেগুলোতে যাবো আমার পরিবারের ঠিক থাকে কিনা, আমার ইজ্জতটা ঠিক থাকে কিনা, সেটার দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রথমত হচ্ছে আল্লাহর কাছে যেরকম ভালো কাজের জন্য পুরস্কার, মন্দ কাজের জন্য তিরস্কার, এরকম যেরকম ব্যবস্থা আছে ঠিক এরকম প্রতিষ্ঠানে ঘটে গেছে যে মনিটরিং সেলটা স্ট্রং না থাকার কারণে এখানে বেশ কিছু অনিয়ম হয়েছে। শুধু ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে না, সারা পৃথিবীর যেখানে ফাইন্যান্স এরকম কি কোনো ঘটনা হয়েছে আপনার এখানে যারা আছেন যে ব্যাংকে টাকা রেখেছেন সে টাকা পায়নি, এরকম হয়েছে? কথা বলতেছেন না আপনারা, মনে বুঝতেছেন না? বুঝতেছেন সবাই? পিছন থেকে বুঝতেছেন? আচ্ছা, তাহলে মনিটরিং সেল হচ্ছে ইম্পর্টেন্ট। ইন্স্যুরেন্সের কিন্তু এখন মনিটরিং সেল আছে, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অ্যান্ড অথরিটি, অর্থাৎ তারা ইন্স্যুরেন্সের যাবতীয় বিষয়গুলোকে টেক কেয়ার করে। 3 নম্বর বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট লিগ্যালিটি। মানে একটা ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে আপনার সর্বশেষ যে বিষয়টা দেখতে হবে যে সরকারের বৈধতা সেখানে আছে কিনা। সরকারের বৈধতা আছে এরকম অনেক ব্যবসা বাণিজ্য আছে, তারপরে সেই সমস্ত ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে আরো একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা মানব কল্যাণ সাধিত হয় কিনা। যেমন আপনি লাইসেন্স নিয়ে চাইলে একটা মদের বিজনেস করতে পারবেন, একটা বার দিতে পারবেন, বাট সেটা কি মানব কল্যাণ সাধিত হয়? আচ্ছা, নরসিংদীর মানুষ মদের ব্যবসায়, হ্যাঁ আচ্ছা, মানব কল্যাণ কিন্তু সেখানে নাই, বরঞ্চ সেখানে কি বিশৃঙ্খলা তৈরি হবে, পারিবারিক বন্ধন ভেঙে যাবে এবং নানান ধরনের ক্ষতি হবে। অর্থাৎ এটাও খেয়াল রাখতে হবে যে আমি যে প্রফেশন আছে সেটা গভর্নমেন্ট লিগ্যালিটির পাশাপাশি মানব কল্যাণ সাধিত হয় কিনা। আমরা যারা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আপনি এখানে যারা এখন আমি কথা বলছি, আমার পর হয়তো আরো অনেক বক্তা কথা বলবে না, অবশ্যই বলবে, এবং আমাদের সুন্দর একটা ট্রেনিং সেশন হবে। অনেক শুনলে ভালো লাগবে, একটু জানা দরকার সেটা যেটা আপনারা আসছেন কষ্ট করে। আলফাটা জন্ম হলো 2014 সালে ফেব্রুয়ারি মাসে এটা লাইসেন্স পায়। আপনারা আমরা একটু আগে আমাদের ফাদের খুব সুন্দর ট্রেনিং কথা আপনি দেখতে পাচ্ছেন। তো 14 সাল থেকে কোম্পানিটা নর্মালি গতিতে চলছিল, আঘাত ছিল না। 19 সাল পর্যন্ত কোম্পানিটা এভাবে খোলায় খোলায় চলছে, এবং 19 সালের শেষের দিকে এসে কোম্পানির সাথে আমাদের চেয়ারম্যানের সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়, তখন আমি কোম্পানির দায়িত্ব নেওয়ার জন্য চেষ্টা করি। এবং এই 20 সালের কোম্পানিটাতে আমি প্রথম জানুয়ারি থেকে 20 সালের জানুয়ারি থেকে আমি শুরু করি। আপনারা শুনলে অনেক অবাক হবেন, অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। আমি 20 সালে ঢুকে প্রথমে যে কাজটা করছি, এই কোম্পানিতে ধরুন 9টা অফিস ছিল বাংলাদেশে এবং 400-500 লোক কাজ করত। আমি প্রথম দিন এসে সব বন্ধ করে দিয়েছি, সব অফিস ক্লোজ করে দিয়েছি। আর যে লোকগুলো কাজ করতো আমি লোকগুলোর সাথে দেখাশোনা করে কথা বলে মনে হলো যেগুলো একটা আমাদের সাথে কাজ করার মতো সুযোগই না, আমি সব ব্লক করে দিয়েছি। আমার স্যারকে কথা বলার পর খুব অবাক হচ্ছে, বলে তুমি যে কী করতেছ? আমি বললাম না, এদের সাথে আসলে আমি কাজ করতে পারবো না, কারণ ওরা ইন্স্যুরেন্সের লোক ঠিক আছে, ইন্স্যুরেন্স আলফার ক্যাটাগরি যে কোম্পানি আমি তৈরি করতে চাচ্ছি ওরা কোম্পানির লোক না, এই জন্য আমি বাদ দিয়েছি। উনি প্রথমে একটু অবাক হচ্ছে। আমার সবচেয়ে আমি ওনার সাথে সত্যি ঋণী, আমি সবসময় বলি, সব জায়গায় বলি, উনি আমাকে এতটা সাপোর্ট করছে, অন্য কেউ হলে এটা করতে হবে। উনি করার কারণে এই সাপোর্টের কারণে আজকে আলফা লাইফে এখানে আসছে। আমি যতটুকু আলফা লাইফে, আমাকে যখন অনেকে প্রশ্ন করে আলফা লাইফের অবস্থায় আসে, কারণ আমি সবসময় বলি আমার কোনো কৃতিত্ব নেই, আমি কিছুই করি না, আমি শুধু একটু পরিশ্রম করছি। তো আমি পার ডে 15-16 ঘন্টা কাজ করতে চেষ্টা করি, এটা আমার বৈশিষ্ট্য, আর কোনো কিছু নেই। প্রথম আমি বলবো দিকে উপরওয়ালা আমাকে ডিরেক্ট ঢেলে দিচ্ছে আলফাকে, এই জন্য এটা অবস্থা। 2 নম্বর, এরপরে যদি ন্যূনতম যেটা থাকে সেটা হলো আমাদের চেয়ারম্যান স্যার পর্যাপ্ত সাপোর্ট আমাকে দিচ্ছে। আমি যেটা করছি উনি নিশ্চিত করেন, এই জন্য এটা করতে পারছি।
তো উনি যখন সম্পূর্ণ লোক বের করে দিলাম তখন উনি একটু ঘাবড়ে গেছে কোম্পানি চলবে কীভাবে। এবং আপনার শুনলে অবাক হবেন, ওর মধ্যে বাংলাদেশে কোভিড শুরু হলো। এই কোভিডের মধ্যে আমার কোম্পানি চালাতে গিয়ে আমাকে খুব ফুসট খেতে হচ্ছে। আপনারা জানেন আমি কিন্তু 3বার কোভিডে আক্রান্ত। এরপরও আমি 3বার কোভিডে আক্রান্ত হতে আমি 2 দিন শুধু অফিস মিস করছি, 2 দিন। এরপর আমি কোভিড নিয়ে অফিস করছি, আমি কোভিড নিয়ে সারা বাংলাদেশ ভিজিট করছি। আমার মনে আছে আমি নাটোরে গেছি, ওই হোটেল কর্তৃপক্ষ হোটেল বন্ধ, ওরা যেহেতু কোভিডে হোটেল বন্ধ, আমি বলছি শুধু আমাকে দরজা খুলে শুধু চাবিটা দেন, আমি বিশ্বাসাদের নিয়ে আসছি, আমি ঘুমাবো শুধু রাত্রেবেলায়। আমি এইভাবে কোম্পানিটা স্টার্ট করতে করতে মানে পথ চলতেছিলাম আর কি। তো আমি শুধু পরিশ্রমটা করছি পর্যাপ্ত, করতে গিয়ে মূলত কোম্পানিটা আজকে যতটুকু আসছে শুধু পরিশ্রমের কারণে আসছে। এবং সেটা দেখা গেছে যে যখন আমি সারা এরপর আস্তে আস্তে একটা একটা করে লোক তৈরি করছি। আর আমরা যখন যেখানে লোক তৈরি করি আমরা কিন্তু একজনকে ধরি, আমরা 100 লোককে খুঁজি না। এটা হলো আমার বৈশিষ্ট্য। আমার বৈশিষ্ট্য না, আমিও এটা শিখে আসছি, আপনাদের শুনলে ভালো লাগবে। আমি 1999 সালের শেষের দিক থেকে ইনফ্লুয়েন্সে কাজ করি, ওই কোম্পানিও কিন্তু আমাকে তৈরি করছে, বলছে আমাদের একজন অভি দরকার। আপনাদের শুনলে ভালো লাগবে। আপনারা হয়তো অনেকে জানেন কিনা, জাস্ট একটা ইনফরমেশন যে বাংলাদেশের সবচেয়ে বড় সেক্টর হলো গার্মেন্টস সেক্টর, যেটা আমরা সবাই জানি, প্রায় 45 লাখ লোক মতো কাজ করে। সেকেন্ড সেক্টর কি জানেন নাকি আপনারা? এটা ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরে কাজ বা এখন অ্যাকুরেট ইনফরমেশনটা গভর্নমেন্ট করতেছে, রিসেন্ট শুরু করছে, এটা পেয়ে যাবো না। তবু আমাদের ধারণা প্রায় 27-28 লাখ, 29 লাখ বা 30 লাখ হতে পারে ম্যাক্সিমাম বা ইন্স্যুরেন্স সেক্টর। আপনাদের শুনলে তো অবাক হবেন, তবু একটু বলি। আমি আপনাদের সামনে দাঁড়াইছি, আমি ছোট্ট একটা মানুষ, আমার হাতে তৈরি করা বাংলাদেশের মধ্যে 1 লক্ষ লোক ইন্স্যুরেন্সে কাজ করে। সে একদম ছোট্ট অভি থেকে পিচ্ছি, আমাকে সবাই খুব পিচ্ছি দেখতেন, বিকজ অনেক অল্প বয়সে শুরু করছি ইন্স্যুরেন্স। এই অল্প বয়সে শুরু করে আজকে সারা বাংলাদেশে আমার একটা অবস্থা আছে। শুধু আলফা লাইফে 25,000 আছে, এর আগে আরো 2-3টা কোম্পানিতে কাজ করার সুযোগ হয়েছে। কীভাবে আমি যেটা বলতে পারি, আমি সবসময় চেষ্টা করি, আমি যখন একজনকে হাত ধরি আমি মানে চেষ্টা করি ধরে রাখার, তাকে উঠানো, তাকে তৈরি করার, এটা আমি চেষ্টা করি। এটা নিয়ে আমি কাজ করি। আমি রাস্তাঘাটে যেখানে থাকি আমার হাতে কিন্তু ফাইল, আমি ওখানে স্টাডি করি, সারা বাংলাদেশ বসে যখন ইন্টারভিউ লাউঞ্জে কাটে দেখি আমার ভালো লাগে না। আমাদের 2জন ডিএমডিএস একজন আসছে, বসে 2জনকে আমি একসাথে বের করি, যেখানে একজনকে হ্যান্ডেল রাখি কাজ করা। তো দুইজনে করে খুব সুন্দর মতো বুঝে, বাট আমি পূর্ণাঙ্গ হ্যান্ডেল না করতে পারলে আমার কাছে মনে হয় কোথায় একটা অপূর্ণতা রয়ে গেছে। এই জন্য আমি চেষ্টা করি। দেখ আমি যে প্রসঙ্গের কথাগুলো বলতে চাই, তো এরপরে বিশ্বাস থেকে যখন এই কোম্পানিটা যে বাংলাদেশটা একটু বুঝে ফেলি, দেন ইনশাল্লাহ আমরা বাইরে এটা শুরু করে আমাদের প্ল্যান আছে। আমরা এইভাবে প্ল্যান করে আগাচ্ছি। আপনারা জানেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ছিল ঘরে ঘরে চাকরি দেওয়া, এটাকে আপনারা জানেন তো মনে হয়। এবং এটা উনি পারবেন না, এটা আমি বলি, আমি সবসময় বলি, সব জায়গায় বলি যে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে বলি যে এটা আপনাদের, এটা আমরা পারবো। কেন পারবো? আপনার কমিটমেন্টটা আমরা বাস্তবায়ন করবো। আপনি কমিটমেন্ট করছেন, ঠিক আছে, আপনি তো পারবেন না, আমরাই করে দেবো আপনাকে। বিকজ শুধু একটা ইন্স্যুরেন্স সেক্টর দিয়ে আমরা লক্ষ লক্ষ লোককে কাজে নিতে পারি। ওনার আসলে আপনি বাংলাদেশ ভাববেন না। আজকে হালকে আপনাদের 200 জন আছেন, আপনারা আমাদের মানে গ্রাহক বা আমাদের এলাকার লোকজন, আপনারা 200 জন প্ল্যান করেন না, আপনার 200 ফ্যামিলি থেকে 200টা লোক দিবেন। এইভাবে তো আমরা ইনশাল্লাহ 100 পুরো নরসিংদী আমরা ক্লোজ করে ফেলতে পারবো, ঘরে ঘরে এক জায়গায়। পারবো না ভাই বলেন? এবং আপনারা আমার সাথে এক কথা বলি, ইনশাল্লাহ আপনারা এই কাজটা অন্তত অব্যাহত রাখবেন, কি বলেন? ইনশাল্লাহ। আর অনেকে যে ইন্স্যুরেন্সের চাকরি করতে গেলে সবচেয়ে বড় বিষয় হলো যে কি, এখানে কোনো পুঁজি লাগে না, কোনো ব্যবসা টাকা খাটাইতে হয় না। এখানে শুধু 2টা জিনিস লাগে। একটা হলো আপনার পরিশ্রম, আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন, আর 2 নম্বর হলো তার অনেস্টিটা, তার সততা। এটা এই 2টা জিনিস থাকলে ইম্পর্টেন্ট। আমি এটা সবসময়, আর আমার একটা ডায়লগ আছে, সব জায়গায় বলি, সব বক্তব্য বলি, আমার ফিল্ড ফোর্সদেরকে বলি, লাইফে যদি আপনি 3টা জিনিস করতে পারেন, লাইফে কিছু লাগবে। তার মধ্যে একটা নাম্বার হলো আপনার পরিশ্রম, হার্ড ওয়ার্ক, আমাদের 2 নম্বরে অনেস্টি, সততা থাকতে হবে, কঠোর পরিশ্রম করে সততা। আর 3 নম্বর আরেকটা কথা বলি, সেটা হলো লাইফে কখনো মাথার মধ্যে এটা আনবেন না, শুধু একটা দিন মাথায় রাখবেন, আমি খুব সাধারণ একটা ব্যক্তি, আমার দ্বারা কেউ উপকার নাও,
আমাকে দিয়ে কারো কোনো ক্ষতি হবে না, আমি কারো ক্ষতি করবো না। যদি এই শেষ করেন, শেষ করেন, আমরা শেষ করেন। maintain করতে পারি, আমার মনে হয় যে শেষ করে দেখে গেলাম যে। কোনো জায়গায় সফল না হওয়ার কোনো কারণ নেই। আর আলফা লাইফে ইন্স্যুরেন্সে আরো বেশি সফল হবে যদি এই তিনটা জিনিস আমরা মেনটেন করতে পারি। এই আঁকড়া গেলে মাথায় তো উঠে আমি আমাদের আরিফ পাঠানো ওনাকে বলবো যে ইনশাআল্লাহ আপনি মাথাটা আপনি কেটে দাও। আপনাদের লোকজনকে ইনশাআল্লাহ আমাদের সাথে দেন, এখানে কেউ বিপদে যাবে না ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। আমরা ইনশাআল্লাহ এটা একটা আপনাদের একটা মর্যাদা আমরা রাখবো। পাশাপাশি আমরা ক্লেম শুধু আমাদের পলিসিওনারদেরকে আমরা শুধু করি তা না, আপনাদের শুনলে ভালো লাগবে। আপনারা যারা কাজ করতেছে, আমাদের ভাইগুলো কাজ করতেছে, আপনাদের শুনলে ভালো লাগবে। প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা এটাকে বলি আমরা ইন্স্যুরেন্স কাভারেজ থাকে, আমাদের নিজেদের একটা গ্রুপ পলিসি আছে, এটাতে আপনারা যারা কাজ করতে আসে আমাদের সাথে সবার একটা গ্রুপ পলিসি থাকে। আমাদের গত মাসে একজন আমাদের ব্রাঞ্চ ম্যানেজার মানিকগঞ্জে মারা গেল গত মাসে।